ক্লাস 10 এর সমস্ত বিদ্যার্থীবৃন্দ, সকলে তোমরা জানো যে আমরা যে অধ্যায়টা সম্পর্কে আলোচনা করছি সেটা হচ্ছে ভারতের শিল্প। এখানে প্রথমেই দেখো, এই ভারতের শিল্প অধ্যায়টার মধ্যে যে কনসেপ্টটা আমরা প্রথম রেখেছিলাম সেটা হচ্ছে শিল্প জিনিসটা কি। কারণ তোমরা জেনে গেছো, কারণ আমরা দুটো শিল্প আলোচনা করেছি অলরেডি। একটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্প, আর দ্বিতীয়টা হচ্ছে কার্পাস বন শিল্প। তাই লৌহ ইস্পাত এবং কার্পাস বন শিল্প প্রসঙ্গতে আমরা যে কথাটা তোমাদের বলে এসেছি যে আমরা যতগুলি শিল্প আলোচনা করি না কেন, শিল্পের মেন জিনিসটা কি সেটাকে আমাদের প্রথম আগে বোঝা দরকার। কারণ তোমরা জানো যে শিল্প শব্দটার মধ্যে একটা ভাষা লুকিয়ে আছে, যেটা হচ্ছে দ্রব্যের রূপান্তর। দ্রব্যের রূপান্তর ঘটবে কার সাহায্যে? না, মানুষ তার বুদ্ধিমত্তাকে ব্যবহার করবে আর উন্নত প্রযুক্তিবিদ্যাকে গ্রহণ করে যে কাঁচামালগুলো ব্যবহার করবে, যাকে র মেটেরিয়াল আমরা বলি, সেই র মেটেরিয়ালকে ব্যবহার করে সেটাকে আরো মানুষের ব্যবহারের উপযোগী করে তুলবে, তাকে আমরা বলবো শিল্প। তাই শিল্পের ক্ষেত্রে যে তথ্যটা আমরা প্রথমেই পেয়েছি, কোন তথ্যটা? না, দু ধরনের শিল্পের কাঁচামাল পাওয়া যায়। একটা হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। সেটা কি জিনিস? না, ওই কাঁচামালটা যখন শিল্পে ব্যবহার করা হবে তখন যতটা কাঁচামাল দেব ততটাই সেখান থেকে উৎপন্ন দ্রব্য আমরা পাবো, অর্থাৎ ওজন কমবে না। বোঝা গেছে? তাহলে কি হতে পারে সেই ধরনের কাঁচামাল? পাট, পয়াকার ট এবং কার্পাস। দ্বিতীয় নম্বর, অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল। তাহলে অবিশুদ্ধ শ্রেণীর যে কাঁচামালটা, এর উল্টোটা হবে। তাহলে এর উল্টোটা বলতে কিরকম হবে? না, এই কাঁচামালটা শিল্পে যতটা ব্যবহার করব সেখান থেকে যে মালটা তৈরি হবে তার ওজনটা কমে যাবে। যেমন আমরা ইক্ষু শিল্প ধরতে পারি, এটাকে আখ শিল্প আমরা বলি, রাইস মিল, পেপার মিল ইন্ডাস্ট্রি, এগুলো সব ওর মধ্যে চলে আসে। তাহলে ওই প্রসঙ্গতে আলোচনা করতে করতে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে শিল্প স্থাপনের কারণ। এটা প্রশ্ন মানে 5-এর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের শিল্প থেকে। এখানে প্রাকৃতিক কারণ পাবে, দেখবে যেগুলো প্রকৃতি থেকে আমরা পাই, অর্থনৈতিক কারণ পাবো, আর রাজনৈতিক কারণ। পয়েন্টগুলো আলোচনা করা আছে, এগুলো এখন আর এই মুহূর্তে আর বলছি না। তারপরে নেক্সট প্রশ্ন যেটা আমরা পাবো কার্পাস, আমাদের লৌহ ইস্পাত শিল্প থেকে। এই যে লৌহ ইস্পাত শিল্প, এটাও কিন্তু অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল। কারণ হচ্ছে লৌহ আকর, রেল লাইনের পাশে যে পাথরগুলো পড়ে থাকে কালো রঙের, ওই রকম টাইপের লালচে রঙের দেখতে একরকম লৌহ আকর পাওয়া যায়। তাহলে এই লৌহ ইস্পাত শিল্প
আয়রন ওর ইন্ডাস্ট্রির মধ্যে কিছু জিনিস লাগে, যাকে এক কথায় আনুষঙ্গিক কাঁচামাল বলি। মনে পড়ছে কি নাম বলেছিলাম? আকরিক লৌহ, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, ডলোমাইট, টাংস্টেন, নিকেল, খড়জল, মনিবডেনাম, ভ্যানাডিয়াম ইত্যাদি। এই নামগুলোকে আমাদের কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। আর এটা প্রশ্নমান 2 এর প্রশ্ন, যে লৌহ ইস্পাত শিল্পের কাঁচামালগুলি কি কি। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নমান 5 এর দেখো প্রশ্ন আমরা বলেছিলাম যে পূর্ব মধ্য ভারতে কেন লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। মনে পড়ছে? যেমন দেখো, প্রথমে আমাদের কাঁচামালের প্রসঙ্গ নিয়ে আসতে হবে। তারপর আমরা এখান থেকে পাবো কাঁচামাল, তার সঙ্গে আনুষঙ্গিক কাঁচামাল, বিদ্যুতের যোগান, সুলভ দক্ষ শ্রমিক, উন্নত প্রযুক্তিবিদ্যা, উন্নত পরিবহন ব্যবস্থা, জলের যোগান, মূলধনের যোগান, লাস্টে সরকারি সহযোগিতা। বিদ্যুৎ তো অবশ্যই লাগে, বন্দরের সুবিধা, চাহিদা বাজার। দেখো এতগুলো পয়েন্ট, প্রায় 10-12টা পয়েন্ট বললাম। এই পয়েন্টগুলো আমরা আলোচনা করেছি বিগত ক্লাসে। এখানে আরেকটা প্রশ্ন উঠে এসেছিল, দেখবে যে লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড কেন বলা হয়। কারণ আমরা এখানে পেয়েছি যে লৌহ ইস্পাত শিল্পকে, যে কোনো তুমি শিল্প স্থাপন করতে যাও না কেন, সেখানে দেখা যায় যে লৌহ ইস্পাতে কেন্দ্র করেই তার ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ গাঠনিক জিনিসটা নির্ভর করে। লৌহ ইস্পাত ছাড়া আমাদের সম্ভব নয়। তাহলে এটা কিন্তু এর সঙ্গে আলোচনা করতে হবে। এবার এখান থেকে আর একটা দেখো প্রশ্ন বলেছিলাম, স্বাধীনতার পূর্বে গড়ে ওঠা 2টি লৌহ ইস্পাত কারখানা বিবরণ দাও। তাহলে স্বাধীনতার পূর্বে কোন দুটো হবে? তাহলে প্রথম প্রশ্নটা কি বললাম, পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। প্রশ্নমান 5-এর দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তার সঙ্গে একটা ছবি এঁকে দিয়েছিলাম, দেখো মনে পড়ছে? তবু আমি ছবিটা করে দিচ্ছি, এটা করে নেবে তোমরা। যেমন ছবি আঁকছি এরকম করে তোমাদের ছবি আঁকতে হবে। এখানে দেখো যে আমরা কোন কোন জায়গাগুলো পয়েন্ট আউট করতে পারি। প্রশ্নটা হচ্ছে পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প। তাহলে হেডিংটা আমরা করব এখানে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। পূর্ব ভারত বলতে কোনখানটা বোঝাবো? দেখো এইখানটা করে আমি জাস্ট একটা করে পয়েন্ট আউট করছি আর নামটা বলছি, এটা লিখে নেবে, কারণ লিখতে সময় নষ্ট হবে। এইখানে দেখো প্রথমেই যাচ্ছি যে জায়গাটার নাম, এই জায়গাটা করেছে দুর্গাপুর, এইখানটা করে বানপুর, তারপরে কুলটি। তাহলে দুর্গাপুর, বানপুর, কুলটি। এইখানটা করে পাবো আমরা বোকারো, এইখানটা করেছে জামশেদপুর, মনে থাকবে, রাউরকেল্লা, আর এটা ভিলাই, মধ্যপ্রদেশের ভিলাই। ঠিক আছে, এইখানটা করেছে আমাদের সালেম। ভারতের বৃহত্তম যদি বলে শঙ্কর ইস্পাত কেন্দ্র, কোনটাকে দেখাবো? দুর্গাপুর। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্র লিখে ব্র্যাকেটের মধ্যে দুর্গাপুর লিখবো।
তাহলে পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রে ম্যাপ পয়েন্টে কি আছে? একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রে চিহ্নিত করে একটি। তখন এখান থেকে যেগুলো নাম বললাম, দুর্গাপুর, বানপুর, কুলটি, বোকারো, জামশেদপুর, রাউরকেল্লা, ভিলাই, ভিলাইটা হচ্ছে সব থেকে বড় সরকারি, আর সালেম এটাও কিন্তু ভারতের শঙ্কর ইস্পাত কেন্দ্র। ঠিক আছে, তাহলে লৌহ ইস্পাত শিল্প থেকে ম্যাপ পয়েন্টিংটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার দেখো যে কার্পাস বন্ড শিল্পের প্রসঙ্গটা আসছে, কার্পাস বন্ড শিল্প আসছি, তাহলে এগুলো আমরা থাক এই দিকটা। এইবার আমি এখানে ইন্ডেক্সটা না হয় করিয়ে দিই। এই প্রতীক চিহ্নটা হচ্ছে লৌহ ইস্পাত। এবার যাচ্ছে আমাদের কার্পাস বয়ন শিল্প, কার্পাস বয়নের এইখানটায় করে দেখবে আছে আমেদাবাদ, আমেদাবাদ, জামনগর, ভাবনগর, আমেদাবাদ, জামনগর, ভাবনগর, এখানে হচ্ছে ভদোদরা, ভারুচ, মুম্বাই, এখানে সুরাত, এটা সরি এটা সুরাত করবে, সুরাত, তারপরে মুম্বাই, এইখানটা করে পুনে, এইখানটা করে ইন্দোর, এইখানটা করবে গোয়ালিয়র, গোয়ালিয়র। যেমন কি কি নাম বললাম? গোয়ালিয়র, এটা কি? এটা আমেদাবাদ, জামনগর, ভাবনগর, হাজিরা, সুরাত, মুম্বাই, পুনে, ইন্দোর, ইন্দোর এটা। এখানে আরেকটা প্রসঙ্গ বলে দিই, এই যে পয়েন্টটা স্টার চিহ্ন দিচ্ছি, এই পয়েন্টটাকে বলে ভারতের ম্যানচেস্টার ম্যাপ পয়েন্টিং দেয়। তাহলে ভারতের ম্যানচেস্টার বলে কাকে দেখাবো? এই পয়েন্টটাকে দেখাবো, আমেদাবাদ ব্র্যাকেটের মধ্যে লিখব। যদি বলে উত্তর ভারতের ম্যানচেস্টার, তাহলে দেখো বইয়ে দেখবে এইখানটা করে কানপুর আছে, কানপুর, এটাকে স্টার চিহ্ন দিয়ে রাখলাম, উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর। দেখবে এইখানটা করে আছে আমাদের আমাদের কোয়েম্বাটুর আছে, এখানে কোয়েম্বাটুর, এটা হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। কি মনে থাকবে? ভারতের ম্যানচেস্টার বললে আমরা আমেদাবাদটাকে দেখাবো, উত্তর ভারতের ম্যানচেস্টার বললে আমরা কানপুরকে দেখাবো, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে কোয়েম্বাটুরকে দেখাবো। ঠিক আছে, এবার দেখো এখানে এই ম্যানচেস্টার শব্দটা কি জিনিস? ম্যানচেস্টার শব্দটাকে এক কথায় বলি আমরা কি? কার্পাস বয়ন শিল্পটাকে ম্যানচেস্টার ইন্ডাস্ট্রি বলি, জামা কাপড় যেখানে তৈরি হয়। যেমন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছিলাম, দেখো দুর্গাপুরকে ভারতে রুর বলা হয় কেন? রুর মানটা হচ্ছে, তাহলে আমি এখানে প্রতীক চিহ্নটা করে দিই, এটা হচ্ছে কার্পাস বয়ন শিল্প, কার্পাস বয়ন শিল্প। মনে থাকবে নামগুলো পরপর আমি বলে দিলাম, দুরকম সেট করে দিয়েছি। এবার দুর্গাপুরকে ভারতে রুর বলা হয় কেন? রয়াসু, এই দেখো রুর বানা হচ্ছে এইটা। এই শব্দটা কোথায় পড়েছে বলা দেখি, রুর শব্দটা জার্মানি বলে দেখো ইউরোপ মহাদেশের একটা দেশ আছে, সেখানে প্রধান নদীর নাম হচ্ছে রাইন, আর রাইনের উপনদীর নাম হচ্ছে রুর। তাই ওইখানে দেখবে দুটো খাল আছে, একটা হচ্ছে রাইন হার্নে ডটমুন্ড খাল, আর লিপে খাল। খাল মানে তার মাধ্যমে কি যাবে? জল প্রবাহিত হবে। তাহলে সেখানে ওই খালের জলকে অবলম্বন করে সেখানে রাইন এবং রুট নদীর সংযোগস্থলে একসঙ্গে অনেকগুলো লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে, আকরিক লোহাকে বেস করে। তাহলে সেটাও আমাদের ভারতের রুট, যেটাকে আমরা বলছি কাকে? দুর্গাপুর। তাহলে দুটোরই অবস্থানগত মিল আছে, কারণ এই রুট শিল্পাঞ্চলটা জার্মানির পূর্ব দিকে অবস্থিত, আর দুর্গাপুরটাও ভারতের পূর্ব দিকে অবস্থিত। রোড শিল্পাঞ্চলটা আরেকটা কি সিমিলারিটি আছে না, এটা রাইন আর রুট নদীর জলকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এখানে আমাদের দামোদর নদের জলকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
এখানে রুট শিল্পাঞ্চলের প্রধান বন্দরের নাম হচ্ছে প্রধান শিল্পাঞ্চল হচ্ছে, সেখানে দেখবে আমাদের রুট শিল্পাঞ্চলের মধ্যে ডেট্রয়েট বলে একটা স্থান পাবো, গুরুত্বপূর্ণ একটা স্থান। তাহলে বন্দরের সুবিধা আমরা এখানে পাবো, যে বন্দরটা, সেই বন্দর হচ্ছে কলকাতা বন্দর। তাছাড়া মূলধনের সুবিধা এখানেও আছে, এখানেও আছে। তাহলে দুটো সিমিলারিটি করে প্রশ্নটা একটু দেখে নেবে, কিন্তু ম্যাপ দিয়ে দেবে, এটা ইন্ডিয়ান ম্যাপটাকে দুর্গাপুরকে দেখিয়ে দেবে। ফুটলুজ ইন্ডাস্ট্রি কাকে বলে বলেছিলাম? কার্পাসগঞ্জ শিল্পকে। ফুটলুজ শব্দের বাংলা মানে কি? অস্থাণু শিল্প। অপর মানে কি? শিকড় আলগা শিল্প। শিকড় কেন বলা হয়েছে? কারণ এই কার্পাসগঞ্জ শিল্পের যে কাঁচামাল, সেটা ওজন কমে না, এটা বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল। তাই এই ধরনের শিল্পগুলো কাঁচামাল উৎপাদক অঞ্চলের কাছে, মানে যেখানে চাষ হবে সেখানে গড়ে উঠতে পারে, আবার সেখান থেকে আর দূরেও গড়ে উঠতে পারে। কেন গড়ে উঠবে? কারণ ওজন তো কমবে না, শুধুমাত্র বাজার আর উন্নত পরিবহনকে কেন্দ্র করেই এই কার্পাসগঞ্জ শিল্পটা গড়ে ওঠে। তার জন্য একে আমাদের বলা থাকে ফুটলুজ ইন্ডাস্ট্রি, শিকড় আলগা শিল্প বা অস্থাণু শিল্প। মনে থাকবে? এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছিলাম, দেখো আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন? এই যে আহমেদাবাদ, এখানে এই জার্মানি রুট শিল্পাঞ্চলের মধ্যে সিমিলারিটি তোমাকে দেখাতে হবে। এটা আলোচনা করছি, এখানে আলোচনা করছি না এখানে। এবার দেখো আজকে যেটা আলোচনা করতে যাবো সেটা হচ্ছে পূর্ত শিল্প। শিল্পটার নাম হচ্ছে পূর্ত। পূর্ত শিল্প, যাকে অপর অর্থে আমরা বলে থাকবো এই শিল্পটাকে যে ইঞ্জিনিয়ারিং শিল্প। তাহলে এই যে পূর্ত শিল্প বা ইঞ্জিনিয়ারিং যে ইন্ডাস্ট্রিটা কি জিনিস, না এইটা আলোচনা করতে গেলে প্রথমে আমরা একটু সংজ্ঞা যাব। তাহলে এই সংজ্ঞাটা কি? না, মানুষ যখন উন্নত প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগে, উন্নত প্রযুক্তিবিদ্যা মানে বুদ্ধিমত্তাকে ব্যবহার করে, সে বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী থেকে তৈরি করবে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর এবং ভারী থেকে ভারীতর জিনিসপত্র তৈরি করবে, তখন সেই ইন্ডাস্ট্রিকে বলা হয়ে থাকে আমাদের পূর্ত শিল্প। এটাও কিন্তু বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প, কারণ এই শিল্পগুলো যেখানে যে কাঁচামাল যেখান থেকে পাবে সেখানেও গড়ে উঠবে, আবার বাজারের মধ্যেও গড়ে উঠতে পারে। তাই যদি পূর্ত শিল্পের আমরা সংজ্ঞাটা দেখি, দেখ সংজ্ঞাটা আমরা বলে দিচ্ছি, তোমরা এরকম ভাবে লিখে নিতে পারো। দেখো কিরকম করে আমরা বলতে পারি যে প্রযুক্তিগত দক্ষতা, প্রযুক্তিগত যে দক্ষতা, সেই দক্ষতাটাকে আমরা কাজে লাগাবো। তার সঙ্গে কলা কৌশলের দ্বারা কি ব্যবহার করবো এর মধ্যে? তাহলে প্রযুক্তিগত দক্ষতা আর কলা কৌশলের দ্বারা লৌহ ইস্পাত, তামা আর অ্যালুমিনিয়াম প্রভৃতি এগুলো ধাতব উপকরণ, আবার রবার, প্লাস্টিক প্রভৃতি অধাতব উপকরণ দিয়ে ভারী অথবা হালকা, জটিল এবং সূক্ষ্ম কলকবজা যন্ত্রপাতি, যন্ত্রাংশ তৈরি করাকে এক কথায় বলবো ইঞ্জিনিয়ারিং শিল্প। তাহলে এখানে দেখো ধাতব কথাটা উঠে এলো, এখানে অধাতব কথাটা উঠে এলো। ধাতব শব্দটা আশা করি মায়েরা তোমরা জানো, সেটা হচ্ছে আমাদের লোহা থাকবে, আর অধাতব মিশ্রণের মধ্যে লোহা থাকবে না। তাহলে ধাতবর মধ্যে আমরা কি বললাম? লৌহ আকরিক এর নাম, আর অধাতবর মধ্যে পেলাম রবার আর প্লাস্টিক। এগুলো কেন্দ্র করে কিরকম গড়ে উঠবে, কিরকম ধরনের গড়ে উঠবে? না ভারী যন্ত্রাংশ, হালকা, জটিল, সূক্ষ্ম কলকবজা আর যন্ত্রপাতি ও যন্ত্রাংশ তৈরির যে কলা কৌশল, তাকে আমরা এক কথা বলবো পূর্ত শিল্প। তাহলে পূর্ত শিল্পের অপর নাম কি বললাম? ইঞ্জিনিয়ারিং শিল্প। মনে রাখবে কি বললাম? পূর্ত শিল্পের অপর নাম ইঞ্জিনিয়ারিং শিল্প। এবার দেখো এই পূর্ত শিল্পের শ্রেণী বিভাগ। যদি এর শ্রেণী বিভাগটা আমরা দেখি,
কি ধরনের হবে শ্রেণীবিভাগ? দেখো 3 ধরনের শ্রেণীবিভাগ পাবো আমরা এখানে। একটা হচ্ছে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, তার মধ্যে পাবো আমরা কৃষি যন্ত্রপাতি, খনি আর শিল্পের যন্ত্রপাতি, যেমন মোটর গাড়ি, জেনারেটর, যা গড়ে উঠছে কোন কোন জায়গায় না পুনে, জামশেদপুর, লখনৌ, ভোপাল, কলকাতা প্রভৃতি শহরে আমাদের গড়ে উঠেছে। দ্বিতীয় নম্বর হচ্ছে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প, যেখানে হালকা ওজনে জিনিসপত্র তৈরি হয়, যেমন ঘড়ির যন্ত্রপাতি, সেলাই মেশিনের যন্ত্রাংশ, সাইকেল, বল বিয়ারিং প্রভৃতির কারখানা কোথায় গড়ে উঠেছে? পুনে মহারাষ্ট্রে, পশ্চিমবঙ্গের হাওড়া আর কর্ণাটকের বেঙ্গালুরুতে গড়ে উঠেছে। তাহলে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বলে একটা ভাগ পেলাম, আর একটা হচ্ছে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প, আর লাস্টেরটা হচ্ছে তৃতীয় নম্বর হচ্ছে বৈদ্যুতিক ইঞ্জিনিয়ারিং শিল্প, ইলেকট্রনিক। এর মধ্যে কি কি পাবো আমরা? রেফ্রিজারেটর, বৈদ্যুতিক পাখা, এসি ইত্যাদির যন্ত্রাংশ। এগুলো কোথায় গড়ে উঠেছে? লখনৌ, গুরগাঁও মানে পাঞ্জাব হরিয়ানায়, বিশাখাপত্তনমে গড়ে উঠেছে। তাহলে এখানে মেইন যে আমাদের প্রশ্নটা পাবো সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে পূর্ত শিল্প গড়ে ওঠার কারণ বা ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ। তাহলে প্রশ্নটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ। ভালো করে প্রশ্নটা করে নেবে, এটা প্রশ্নমান 3-এর প্রশ্ন। ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ, এটা প্রশ্নমান হচ্ছে আমাদের 3-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠতে গেলে আমাদের কি কি লাগে? প্রথমে দেখো লিখবো আমাদের ধাতব দ্রব্যের যোগান। তাহলে ধাতব দ্রব্যের যোগানটাকে প্রথম পয়েন্ট করবো নাম্বার 1, ধাতব দ্রব্যের যোগান। কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্পের বিভিন্ন পর্যায়ে আমাদের বিভিন্ন রকম পার্টস তৈরির ক্ষেত্রে আমাদের ধাতব মিনস হচ্ছে লোহা তৈরি বিভিন্ন যন্ত্রাংশ বা যন্ত্রপাতির আমাদের প্রয়োজন হয়। যেমন এই শিল্প গড়ে উঠতে কি কি জিনিস লাগে? ইস্পাত, তামা, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতব দ্রব্যের যোগানের উপর নির্ভর করে। যেমন আমাদের এই ইস্পাতের যোগানের জন্য চিত্তরঞ্জন, জামশেদপুর দুটো জায়গায় রেল ইঞ্জিন কারখানা গড়ে উঠেছে। তাছাড়া অ্যালুমিনিয়ামের যোগানের জন্য উড়িষ্যার কোরাপুট, সেখানে আমাদের বিমান তৈরি কারখানা গড়ে উঠেছে কোরাপুটে। তাছাড়া তামা এবং অ্যালুমিনিয়ামের জন্য রেফ্রিজারেটর, তার সঙ্গে রেফ্রিজারেটরের পরে বৈদ্যুতিক পাখা, মোটর, জেনারেটর তৈরি কলকারখানা এখানে গড়ে উঠেছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট করব আমাদের অন্যান্য দ্রব্যের যোগান। অন্যান্য দ্রব্যের যোগান, কারণ দেখো লৌহ ইস্পাত শুধুমাত্র ধাতব আর অধাতব নিয়েও তো আমাদের এই শিল্প গড়ে উঠতে পারে না, এর সঙ্গে আনুষঙ্গিক আরো কিছু জিনিসপত্রের আমাদের দরকার আছে। যেমন দেখো এর মধ্যে যে এই শিল্পের জন্য রবারের যেমন দ্রব্য, তার সঙ্গে ঢালাই করার দ্রব্য, রং, প্লাস্টিক ইত্যাদিরও দরকার হয়। তাই এই সব দ্রব্য বিভিন্ন পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রে অনুসারী শিল্প কেন্দ্র থেকে পাওয়া যায়। ঠিক আছে, অনুসারী শিল্প দেখো প্রসঙ্গটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম। তৃতীয় নম্বর যে বিদ্যুতের যোগান। বিদ্যুতের যোগান, তাহলে বিদ্যুতের যোগান জিনিসটা কি? কারণ হচ্ছে যে কোনো কলকারখানা চালাতে গেলে কারেন্ট ছাড়া চলবে না। তাই এই পূর্ত শিল্প গড়ে তোলার ক্ষেত্রে বিদ্যুতের যোগানের ক্ষেত্রে তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ এবং কোনো কোনো ক্ষেত্রে পারমাণবিক শক্তিকেও আমরা কাজে লাগাই। ঠিক আছে, তারপরে তোমরা পয়েন্টটা করতে পারো আমাদের যে শিল্প সমাবেশের প্রভাব। পরের পয়েন্টটা হচ্ছে শিল্প সমাবেশের প্রভাব। শিল্প সমাবেশের প্রভাব দেখবে যখন কোনো আমাদের ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠে, তার পার্শ্ববর্তী এলাকায় দেখা যায় যে সেখানে বিভিন্ন ধরনের ছোট বড় বিভিন্ন আকারের শিল্প কিন্তু একসঙ্গে অনেকগুলো সারিবদ্ধভাবে গড়ে উঠতে দেখা যায়। তাই সেই জন্য অনেক ধরনের শিল্পের সমাবেশ
এর জন্য কেন প্রয়োজন? কারণ ছোট ছোট যন্ত্রাংশ কোনো একটা মাল তৈরি করতে গেলে, যে অনুসারী শিল্পের কথা যে সময় আগে আমরা বললাম, যে মূল কারখানার চারপাশে কি দেখা যায়, ছোট ছোট বিভিন্ন ধরনের শিল্প সারিবদ্ধভাবে আমাদের গড়ে ওঠে। তাহলে সেই শিল্পটাকে, সেই জিনিসটাকে তৈরি করার ক্ষেত্রে একটা জিনিসের উপর নির্ভর করতে গড়ে উঠতে পারে না। তাই ছোট ছোট যন্ত্রাংশ তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে, পার্শ্ববর্তী ছোট ছোট কলকারখানা থেকে নিয়ে এসে কোনো একটা দ্রব্য তৈরি করার ক্ষেত্রে এই শিল্প সমাবেশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। লাস্টে দেখো নাম্বার 5, যদি প্রশ্নটা আমরা পয়েন্টটা আমরা দেখি, সেটা যে মেধাবী আর দক্ষ শ্রমিকের উপস্থিতি। মেধাবী ও দক্ষ শ্রমিকের উপস্থিতি, অর্থাৎ যেহেতু এই ইঞ্জিনিয়ারিং শিল্পটা গড়ে ওঠার ক্ষেত্রে বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তিবিদ্যার আমাদের দরকার আছে। সেই উন্নত প্রযুক্তিবিদ্যাটাকে আমাদের আহরণ করতে গেলে সেখানে যেমন আইআইটি ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে খড়গপুর এর ইনস্টিটিউটের গুরুত্বপূর্ণ অবদান আছে, যেটাকে আমাদের শিবপুর হাওড়ার এর গুরুত্বপূর্ণ আমাদের অবদান এখানে আমরা দেখতে পাবো। তাই সেক্ষেত্রে আমাদের মেধাবী এবং দক্ষ শ্রমিক তাদের নিজস্ব বুদ্ধিমত্তাকে ব্যবহার করে উন্নত ধরনের যন্ত্রপাতি এবং যন্ত্রাংশ তৈরি করে এই ইঞ্জিনিয়ারিং শিল্পকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করে। তাহলে ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র তো গড়ে ওঠার কারণ, এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে করবে, খুবই গুরুত্বপূর্ণ পার্ট। ঠিক আছে, এবার দেখো আমরা ম্যাপ পয়েন্টিং এর দিকে যাব। তাহলে সেই ম্যাপ পয়েন্টিং এর দিকে যেতে গেলে আমাদের, তোমরা আগে খাতাগুলো আগে রেডি করে নাও। আচ্ছা, এখানে আরো কিছু পয়েন্ট একটু তোমরা অ্যাড করতে পারো। সেটা হচ্ছে 6 নম্বর দিয়ে মূলধন, কারণ অর্থ ছাড়া তো কোনো শিল্প গড়ে উঠতে পারে না। 7 নম্বর হচ্ছে বাজার। এই দুটো পয়েন্টের সঙ্গে অ্যাড করে নেবে। কারণ দেখো, এই ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র স্থাপন করতে খুব বেশি পরিমাণে মূলধনের দরকার হয় না। সেই শিল্পের জন্য প্রয়োজনীয় মূলধন বা খুব বেশি আয়তনের এলাকারও প্রয়োজন বা অঞ্চলের প্রয়োজন হয় না। তাই সরকারি বেসরকারি উদ্যোগে মূলধন এই শিল্প গড়ে তুলতে সাহায্য করেছে। আর বাজার, যেহেতু দিনের পর দিন তোমরা প্রত্যেকেই জানো যে ইলেকট্রনিক যুগে আমরা প্রবেশ করতে যাচ্ছি, তাহলে স্বভাবতই এই শিল্পের বাজার যথেষ্ট সমৃদ্ধ। ঠিক আছে, তাহলে ভবিষ্যতে যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ হয় স্বাভাবিক। এবার আমরা এখান থেকে ম্যাপ পয়েন্টিংটা করিয়ে দিচ্ছি, সেটা করে নাও। তাহলে ম্যাপ পয়েন্টিংটা কি লিখবো আমরা এখানে? ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র। আমরা কিন্তু এক একটা করে পার্ট পড়িয়েও দিচ্ছি, সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ম্যাপ পয়েন্টিং গুলো করিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু খাতার মধ্যে অবশ্যই ম্যাপ পয়েন্টিং গুলো করে নেবে। খাতার মধ্যে যেটা আমাদের ম্যাপের খাতাটা দেওয়া আছে বা ব্যবহারিক ভূগোলেও পাবে, অবশ্যই যেন করে নেবে। নাও খাতার ম্যাপটা রেডি করে নাও, আমি পয়েন্টারগুলো দেখিয়ে দিচ্ছি, করে নেবে। হয়েছে? এইখানে দেখো আমাদের গুরগাঁও, এই জায়গাটা হচ্ছে গুরগাঁও। ঠিক আছে, এখানে পাতিয়ালা, এই জায়গাটা হচ্ছে পাতিয়ালা। তাহলে এই পয়েন্টটা হচ্ছে গুরগাঁও, এই পয়েন্ট হচ্ছে পাতিয়ালা। হচ্ছে দুটো জায়গার নাম করলে। এখানটা করে তুমি দেরাদুনটা করতে পারো, দেরাদুন। দেরাদুন, এই তিনটে কিন্তু উত্তর ভারত, উত্তর ভারতের আমাদের ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র। ঠিক আছে, এবার চলে যাচ্ছি আমাদের পূর্ব ভারতের দিকে।
এখানে দেখো আমরা দুটো জায়গা দেখাতে পারবো, এটা করে নিছো। এখানে দুটো জায়গার মধ্যে একটা হচ্ছে কলকাতা আর হিন্দ মোটর। ম্যাপ পয়েন্ট গুলো করে নাও। এটা হচ্ছে কলকাতা, আর এটা কি বললাম, হিন্দ মোটর। হিন্দ মোটর এটা কিন্তু পূর্ব ভারতের, এটা হচ্ছে পূর্ব ভারতের, এটা হচ্ছে উত্তর ভারতের। মনে থাকবে পরীক্ষায় শব্দটা দেবে যে উত্তর ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র, এই তিনটের মধ্যে যে কোনো একটা দেখালে। যখন বলবে পূর্ব ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র, এই দুটোর মধ্যে একটা দেখালে। ঠিক আছে, এটা করে নাও। তারপর আমাদের দক্ষিণ আর পশ্চিম দিকটা আমরা করে নিচ্ছি। হয়েছে? এখানটা করা আমাদের চেন্নাই, পেরাম্বুর আর তিরুবনন্তপুরম। এই জায়গাটা লেখো আমাদের চেন্নাই, এই জায়গাটা হচ্ছে আমাদের পেরাম্বুর। মালগাড়ির বগি তৈরি কারখানা আছে পেরাম্বুরে, আর এটা হচ্ছে তিরুবনন্তপুরম। তিরুবনন্তপুরম। তাহলে এগুলো হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র। তাহলে বাকি রইল আমাদের পশ্চিম ভারত। হচ্ছে এখানে করেন আমাদের মুম্বাই, হচ্ছে মুম্বাই করলে, আর এটা করুন আমাদের নাসিক, এইখানটায় করে দেখা যাচ্ছে নাসিক। এই দুটো হচ্ছে আমাদের পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, পশ্চিম ভারতে। তাহলে এখানে দেখো আজকে ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র শব্দটার অপর মানে পূর্ত শিল্প আমরা সেটা জানলাম। শ্রেণীবিভাগটা পেলাম তিনটে, ভারী, হালকা আর বৈদ্যুতিন। গড়ে ওঠার কারণগুলো দেখো পয়েন্ট ওয়াইজ আমরা আলোচনা করে দিয়েছি। তার সঙ্গে ম্যাপ পয়েন্টিংটা আমরা করলাম। ম্যাপ পয়েন্টিংও তোমাকে দেখাতে হবে। এখানে যখন তোমার প্রশ্নটা আসবে যে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ, সেক্ষেত্রে এই এতগুলোর মধ্যে থেকে তুমি গোটা 3-4 জায়গা দেখিয়ে দিলে। কিন্তু অবশ্যই মনে রাখবে যে এই দিকে আমি যে তিনটে দেখিয়েছি যদি ম্যাপ পয়েন্টিং এ দেয়, ম্যাপ পয়েন্টিং এর কথা যেটা প্রশ্ন মানে একের থাকে যে উত্তর ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র, তখন এখান থেকে আমি যে কোনো একটা দেখাবো। যদি পূর্ব ভারতীয় ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র দেয় তখন কলকাতা আর হিন্দ মোটরের মধ্যে যে কোনো একটা দেখাবো। যদি দক্ষিণ ভারতের আমাদের বলে ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র, তাহলে চেন্নাই, পেরাম্বুর আর এদিকে তিরুবনন্তপুরম, এই তিনটের মধ্যে যে কোনো একটা দেখাবো। তবে পেরাম্বুরটা মনে রাখবে যে বগি তৈরির, রেলের বগি তৈরি কারখানা হচ্ছে পেরাম্বুর, তামিলনাড়ু, মনে থাকবে। আর নাসিক আর মুম্বাই এই দুটো হচ্ছে পশ্চিম ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র। তাহলে আজকে আমরা ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্রটা তোমাদের সঙ্গে ভালো করে তুলে ধরলাম। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো এবং যে প্রশ্ন কটা বললাম সেটা নোট আকারে খাতার মধ্যে বানিয়ে ফেলবে। ওকে, দ্যাটস অল। ভালো থাকো।